অতি সম্প্রতি যে যুদ্ধের ঘটনাগুলো আমরা দেখলাম, মানুষ অবাক হয়েছে যে অনেকটা অপ্রত্যাশিত ঘটনা যে আমেরিকার মতো একটা মানে প্রভাবশালী রাষ্ট্র মানে পাকিস্তানে বসে ইরানের সাথে সমঝোতার একটা চেষ্টা করেছে, তাও প্রায় 5 দশকের কাছাকাছি সময় পর। তারই পরে আমরা দেখলাম যে 1 সপ্তাহ পর আবার বসেছে। 25টা চুক্তির মধ্যে 23টা চুক্তি তারা সম্মতি দিয়ে তারা চুক্তিবদ্ধ হয়েছে, কিন্তু দুটো বিষয় নিয়ে খুবই ধোঁয়াশা ছিল। মানে শেষ পর্যন্ত সকলে কেন এক টেবিলে আসতে পারলো না, মানে কেন চুক্তি আবার ফিরে ফিরে আসতে হলো চুক্তি থেকে? ধন্যবাদ আপনাকে। খুব ক্রুশিয়াল একটা টাইম আমরা পার করছি এখন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে চুক্তি হয়ে গেছে। আপনার মনে আছে কিনা, সিএনএন নিউজ করলো, ট্রাম্প বলে দিল যে আগামীকাল চুক্তি সই হবে, মানে চুক্তি হয়ে গেছে, খালি সাইন করবে। জি। আমরা পরবর্তীতে কি আশ্চর্যভাবে লক্ষ্য করলাম যে জেডি ভ্যান্স, তাকে তখন ইয়ারা জিজ্ঞেস করতেছিল সাংবাদিকরা যে চুক্তি যে হবে, জেডি ভ্যান্স কোথায়, ওদের যে ভাইস প্রেসিডেন্ট। তো ও বললো তখন যে জেডি ভ্যান্স কিছুক্ষণ আগে বিমানে উঠে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা করলো, কিন্তু হোয়াইট হাউস আবার কিছুক্ষণ পরে জানাই দিল যে আসলে জেডি ভ্যান্স ইসলামাবাদে যাচ্ছে না। এই যে বৈপরীত্য, আমরা যা বুঝলাম যে আপনি জিজ্ঞেস করলেন যে কেন চুক্তিটা হচ্ছে না। এই চুক্তি না হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে চুক্তি হওয়ার জন্য যে মন মানসিকতার প্রয়োজন, যে গভীর তথ্য উপাত্ত বিশ্লেষণ করার প্রয়োজন, যে গভীরতায় যাওয়া প্রয়োজন, চুক্তি কখন করে মানুষ? আপনি যখন মনে করবেন যে আমি যা যা চাইছি ন্যূনতমটুকু আমি পেয়েছি, আবার আমেরিকা যা যা চেয়েছে তার ন্যূনতমটুকু সে পেয়েছে, তখনই তো চুক্তিতে যায়। চুক্তি কি মানুষ ওই মুহূর্তে গিয়ে করে যে এটা সাইন করলে আমি নিশ্চিত পরাজিত বা আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সে অবস্থা আপনি সাইন করবেন? অবশ্যই করবেন না। আমেরিকাও সেটা করবে না। চুক্তিটা কেন হয় না, এর প্রধান কারণ যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, আমেরিকা এখনও অঘোষিতভাবে পৃথিবীর পরাশক্তি। আমরা যা বলি আর না বলি, সে তো পৃথিবীর একজন অন্যতম একটা পরাশক্তি। সে পরাশক্তিটা যে এরকম নাস্তানুবোধ হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশনের সে পড়বে, এটা সে আসলে কল্পনার মধ্যে ভাবে নাই। তার ধারণা ছিল ভিয়েতনামে আমি যেভাবে ইজিলি সব কিছু কন্ট্রোল ভেনেজুয়েলায় কন্ট্রোল করে ফেলেছি, ইরানের ক্ষেত্রে হয়তো বা একটু হার্ড হবে, বাট এতটা ভয়াবহ ধাক্কা সে এই ইরানে খাবে, এটা তার কল্পনার জগতের মধ্যে ছিল না। মোসাদ এবং তাদের নেতানিয়াহু তার ব্যক্তি ইন্টারেস্টে, একান্ত ব্যক্তি ইন্টারেস্টে যে যুদ্ধ বাধায় রাখলে তার জনপ্রিয়তা বাড়ে, মানুষজন ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দেয়, মানুষজন একটু তার প্রতি বিদ্রোহ ভাবটা কমে যায়। কারণ যুদ্ধ যে কোনো জাতিকে ঐক্য করে। আপনার অন্য মতপার্থক্য যতই থাকুক, আপনি দেখবেন এই যে সর্বশেষ যে আপনার বাংলাদেশে একটা বিপ্লব হলো, জুলাই বিপ্লব, এই বিপ্লবের ডানপন্থী, বামপন্থী, আপনার তৃতীয় লিঙ্গের যারা ছিল, বাংলাদেশে যত মানুষ ছিল, সবার ভিতরে কিন্তু একটা ঐক্য হয়ে গেছিলো। যখন মানুষজন পুলিশ বিভিন্নভাবে মানুষজনকে ব্যাপকভাবে মারলো, আপনার মনে আছে কিনা, আমরা বিভিন্ন লিক হওয়া ভিডিওতে দেখলাম যে মানুষজনকে খুব কাছ থেকে গুলি করে পুলিশ মেরে ফেলতেছে। একটা লোক নামাজের পর প্রতিবাদ করার পর সে এক জায়গায় আশ্রয় নিছে, একটা পিছনে, আইল্যান্ডের পিছনে, সেখান থেকে খুঁজে খুঁজে তাদেরকে গুলি করে মারতেছে। কার্নিশে মানুষ লুকায় ছিল, সেখানে গিয়ে গুলি করতেছে। এই জিনিসগুলো যখন মানুষের ভিতর টাচ করলো, তখন কিন্তু ডানপন্থীকে, বামপন্থীকে, তৃতীয় লিঙ্গের কে, চতুর্থ লিঙ্গের কে আপনার তার শত্রু, কে মিত্র, এটা দেখেন, সকলে সম্মিলিতভাবে রাস্তায় নেমে গেছে ওই সরকারের বিরুদ্ধে। যুদ্ধটা কিন্তু আরও ভয়ঙ্কর। এটা তো একটা দেশের ইন্টারনাল গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। যখন এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধ করে, তখন জাতীয়তাবাদী যারা থাকে, মানে রাষ্ট্রীয় মানুষ যারা থাকে, তারা সকল শত্রুতা ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য হয়ে যায়। ঠিক এই নেতানিয়াহুর কিন্তু জনসমর্থন একেবারে হ্রাস পেয়ে গিয়েছিল। তার নামে খুব ভয়ঙ্কর 2টা দুর্নীতির মামলা আছে, যেগুলোতে তার সর্বোচ্চ রাষ্ট্রীয় সাজা হবে। সে অনেকেই বলে, তাদের দেশের বিশ্লেষকরাই বলে, দুর্নীতির মামলার নিজের সাজা বাঁচানোর জন্য, যে মামলার সাজা মাফ করার জন্য স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আপনার নেসেটে গিয়ে, অর্থাৎ ইসরায়েলের পার্লামেন্টে গিয়ে সবার কাছে রিকোয়েস্ট করছে যে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, নেতানিয়াহু একটু অন্যায় করছে, কিন্তু আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দেন। একটা অন্য রাষ্ট্রের প্রেসিডেন্ট নেসেটে দাঁড়ায়, অর্থাৎ ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়ায় মাফ চাওয়ার ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই। যে এক দেশের প্রেসিডেন্টকে আরেক দেশের পার্লামেন্টে গিয়ে তাদের প্রধানমন্ত্রীর জন্য মাফ চায়, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। তার মানে আমরা ধরে নিচ্ছি ব্যক্তি নেতানিয়াহুর দুর্নীতির মামলা বা মোসাদের ব্যর্থতা যখন ট্রাম্পকে বুঝাইলো যে আপনি এই মুহূর্তে যদি খালি খোমেনিকে মারতে পারেন,
তাহলে ইরান শেষ, যে আমাদের কাছে এই তথ্য আছে, গোয়েন্দা তথ্য আছে, ওইটা টার্গেট করেই এই আপনার করলে অ্যাটাক করলো হচ্ছে খোমেনিকে। কিন্তু অ্যাটাক করার পর দেখা গেল ইরানের স্টেজ মানে রাষ্ট্রীয় যে লিডারশিপ, এটার স্টেজটা এমনভাবে সাজানো যে আপনি একজন বললে এখানে 3 জন অলরেডি ওইখানে থাকে, ভারপ্রাপ্ত হিসেবে থাকে। ওই 3 জনকে মারলে আবার 9 জন থাকে এটার ভারপ্রাপ্ত হিসেবে। অর্থাৎ একজন লিডার মারলে আমরা যেমন আপনি দেখেন বাংলাদেশ বা এশিয়ার রাষ্ট্রগুলোর দিকে যে আমরা তাকাই, এখানে এক ব্যক্তিকেন্দ্রিক লিডারগুলো গড়ে ওঠে। বাংলাদেশে ধরেন খালেদা জিয়াকে বলেন তার পরিবার কেন্দ্রিক, শেখ হাসিনাকে বলেন তার পরিবার কেন্দ্রিক, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছিল, ইভেন এরশাদ যে আসছিল অল্প সময়ের জন্য, তারও কিন্তু পরিবার কেন্দ্রিক, হয় ওয়াইফ না তার ছেলে টেলে। অর্থাৎ আমাদের যেমন পরিবার কেন্দ্রিক, এবং ইন্ডিয়া তো তাই কিন্তু পরিবার কেন্দ্রিক। বিজেপি যদিও তার বিপরীত পাশ, কিন্তু ওই যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী, এগুলো পরিবার কেন্দ্রিক। কিন্তু ইরান কিন্তু কোন পরিবার কেন্দ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা না। এখানে স্টেজ বাই স্টেজ সাজানো আছে, কার মৃত্যুর পর কে ভারপ্রাপ্ত হয়ে ক্ষমতার কেন্দ্রভূত হয়ে এসে এটাকে আবার পুনরায় মানে এটাকে বলে রিকনস্ট্রাকশন করতে হবে, এগুলো সাজানো। এই ধারণাটা হয়তোবা তাদের ছিল, গোয়েন্দা তথ্য ছিল, বাট এটা যে এত গভীরভাবে সেটেলড করা, এটা তাদের অনুমান করতে ভুল হয়েছে। যার দরুন ইরানে আক্রমণের পর তাদের 50 to 60% বিভিন্ন অস্ত্র ব্যবহার করা শেষ। এখন আমেরিকা চিন্তা করতেছে, যদি এই মুহূর্তে আমেরিকার সাথে চীন বা রাশিয়ার যুদ্ধ বেঁধে যায়, তাহলে আমেরিকা তার নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে কষ্ট হবে, কারণ তাদের হাতে তো অস্ত্র মজুদ নাই। বিভিন্ন অ্যান্টিব্লাস্টিক মিসাইল বা ড্রোন মোকাবেলা করার জন্য যে পরিমাণ ইন্টারফেস থাকার দরকার তার নিজের দেশে, সেগুলো এখন নাই। ইরানে বা ইসরায়েলকে সহায়তা করে সব শেষ করে দিছে। যার কারণে এখন কোনোভাবেই আমেরিকা আপাতত এই যুদ্ধটা আর চাচ্ছে না। তবে ভয়ের বিষয় যেটা আপনি যেটা বললেন যে আসলে চুক্তি ছাড়া এটা কেন শেষ হলো, ভয়ের বিষয় হচ্ছে চুক্তিটা করলে আমরা নিশ্চিত হতে পারতাম যুদ্ধটা আর হবে না। কিন্তু চুক্তিটা না করার কারণে এখন যে জটিলতাটা তৈরি হচ্ছে, আমরা নিউ ইয়র্ক টাইমস এবং ইরানের যে পত্রিকাগুলো আছে ইরনা এবং ইসরায়েলের যে হারেজ, এই 3টা পত্রিকা পড়ে আমাদের কাছে যে নলেজটা আসছে বা আমরা যতটুকু বোঝার চেষ্টা করছি, এখন সামনে একটা খুব ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হতে পারে। 3টা সিচুয়েশন আমরা এক্সপেক্টেড করি। প্রথম সিচুয়েশন হচ্ছে তারা এই লম্বা সময় যে পাইল, অলরেডি কিন্তু যুদ্ধ বন্ধ হয়েছে প্রায় 20 দিন। এই 20 দিনে তারা অলরেডি তাদের বিভিন্ন অস্ত্রকে পুনরায় আপনার যেখানে যেভাবে সাজানো দরকার এটা সাজিয়ে ফেলতেছে। এটা আমেরিকা, এটা ইসরায়েল, এটা ইরান, 3 পক্ষেই তারা আবার পুনরায় একটা বড় রণপ্রস্তুতি নিয়ে ফেলছে। দ্বিতীয় বিষয় যেটা ভয় লাগতেছে বা আমরা আশঙ্কার মধ্যে আছি, আজকে আপনি কিছুক্ষণ আগে দেখলাম ভারত তার সকল নাগরিকদেরকে দ্রুত ইরান ছাড়তে বলল। ভারতের সাথে কিন্তু ইসরায়েলের একটা ক্লোজ কানেক্টিভিটি আছে, আপনার এটা মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু তাদেরকে বলছে পিতৃভূমি, ঠিক আছে? তার মানে এই ভারতের প্রধানমন্ত্রী বা ভারত থেকে যখন কোনো একটা বার্তা ইরানের ভারতীয় নাগরিকদের প্রতি আসলো যে তোমরা দ্রুত ইরান ছাড়ো, যেহেতু এখন খুব কম পরিসরে ফ্লাইটগুলো আছে, অথবা যদি তা না পাও, ফ্লাইট না পাও, তাহলে তোমরা স্থলপথে ইরান ছেড়ে দাও। তার মানে ওদের কাছে কোনো তথ্য আছে যে ইরানে একটা হয়তোবা ভয়ঙ্কর চূড়ান্ত একটা আক্রমণ ইসরায়েল এবং আপনার আমেরিকা করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্জ সে কিছুক্ষণ আগেও আপনার একটা সংবাদ সম্মেলনে বলছিল, হারেজ পত্রিকা সেটা নিউজ করছে যে আমরা ইরানে চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি, আমেরিকা থেকে আমরা শুধু একটা বার্তা পেতে চাচ্ছি। তার মানে আবার আমরা দেখলাম যে ইরানও কিন্তু তার ক্ষেপণাস্ত্র যে পুনর্গঠন যে জায়গাগুলো বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইরনা পত্রিকায় আমরা পেয়েছি, যেগুলো আমেরিকা ক্ষতিগ্রস্ত করেছিল বিভিন্ন ব্লাস্টিক মিসাইল এবং বোমা, B2 বোমার বিমান থেকে বোমা ইউজ করে যে ক্ষেপণাস্ত্রগুলো তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, সেগুলো তারা আবার পুনরুদ্ধার করছে। তার মানে তারা 3 পক্ষে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করছে, বাট যুদ্ধটা করবে কি না এটার জন্য আপনার একটু সময় অপেক্ষা করতে হবে। এই জন্য যে আমেরিকা তার যুদ্ধের যে অস্ত্রের মজুদ ছিল সেটা কমে গেছে। দ্বিতীয় হচ্ছে এই আমেরিকা এবং ইরান কয়েক দফা নৌ অবরোধ নিয়ে তাদের মধ্যে কি হয়েছে, সম্মুখ সমরে মারামারি হয়েছে, বাট সেখানে কিন্তু কোনো মৃতের ঘটনা ঘটে নাই। এটাকে আমাদেরকে যেটা আইডিয়া দিচ্ছে, যেহেতু কেউ কাউকে মারতে চাচ্ছে না, তার মানে কেউ যুদ্ধটাকে এক্সটেনশন করতে চাচ্ছে না। কারণ আমরা দেখলাম 3 দিন আগে ইরানের একটা জাহাজ আটকাইলো, হচ্ছে চীন থেকে উদ্দেশ্য করে একটা আসা জাহাজ আমেরিকা আটকানোর পর তারা কি করছে, জাহাজটাকে 6 ঘন্টা ধরে রেকি করছে, বিভিন্ন জায়গা থেকে থামানোর চেষ্টা করছে। পরবর্তীতে তারা হেলিকপ্টার থেকে ওই জাহাজের দড়ি বেয়ে বেয়ে নিচে মানুষ নামছে, তাদের সোলজাররা নামছে, নেমে কোনো মানুষকে মারধরও করে নাই, ক্ষতিগ্রস্ত করে নাই,
জাহাজটাকে এক সাইডে নিয়ে আটকে রাখছে। আটকানোর পর তারা এটাকে চেক করলো, চেক করে বলতেছে কি ইরান থেকে এই চীন থেকে ইরানে ব্যালাস্টিক মিসাইলের কেমিক্যাল পাঠাইছে চীনে। যদিও এটা নিয়ে আমরা কালকে একটা আলোচনা করছি যে চীনকে যুদ্ধে কোনোভাবে দেখাইতে পারলে আমেরিকার লাভ হচ্ছে, তাহলে ফ্রান্স জার্মান এদেরকে বলবে যে ভাই দেখো চীন ইরানকে সাহায্য করতেছে, তোমরা আমরা সাহায্য করো। এই একটা জিনিস ন্যারেটিভ আমেরিকা দাঁড়া করাইতে চাচ্ছে, বাট চীন এটার তীব্র প্রতিবাদ করে এটা যে মিথ্যা এবং এটা যেটা মিথ্যা ন্যারেটিভ দাঁড়া করানোর চেষ্টা করছে এটা চীন জানিয়ে দিয়েছে। এখন আমেরিকার হাতে যেহেতু ওই পরিমাণ অস্ত্র নাই, ইসরায়েলও একটা ছোট দেশ, আপনি জানেন তো ইসরায়েলের মানচিত্র তো আপনার মুখস্থ আছে। এখন যদি ইরান নিয়ত করে যে আমি মরছি তো মরছি, এই দেশটাকে শেষ করে মরবো, তাহলে সেটা পারবে। ইরানের সেই ক্যাপাসিটি আছে, ইরানের সেই পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ আছে। ইরান যদি খালি বলে যাক যে আল্লাহর নামে সাল্লাম, যা আপনার 70, 80, 200, 300, 500 ব্যালাস্টিক মিসাইল মারলে ইসরায়েল শেষ হয়ে যাবে। সো ইসরায়েলও এই ঝুঁকি নিবে না আমার ধারণা, যে একটা রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত করে মানে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে আমি আরেক দেশের উপর আক্রমণ করব, এই ঝুঁকিটাও ইসরায়েল নেবে না। আপনি বলতে পারেন ইসরায়েলের কাছে তো আপনার পারমাণবিক বোমা আছে, আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, তারা তো এটা ব্যবহার করতে পারে, এটা ব্যবহার করবে না। আজকে ডোনাল্ড ট্রাম্প এটা স্পষ্ট জানাই দিচ্ছে আমরা পারমাণবিক বোমা ব্যবহার করার স্কোপ নাই। এর আগেও আপনার বলছিলাম পারমাণবিক বোমা ব্যবহার করা মানে আত্মহত্যা, কারণ এটা তো রাশিয়া চাচ্ছে যে তুমি মারো না একটা ইরানে পারমাণবিক বোমা, তাহলে আমি যে এই লম্বা 3 বছর ইউক্রেনের লয়ে যুদ্ধ করতে সেই যুদ্ধ আর করবো না, 3 মিনিটে শেষ করে দেবো। তুমি যেদিন ইরানে পারমাণবিক বোমা মারবা, আমি 2 মিনিট পরই ইউক্রেনের পারমাণবিক বোমা মেরে পুরো ইউক্রেন বাউন্ডারিটা দখল করে ফেলাম। উত্তর কোরিয়া তো আগে থেকে ধান্দা মেরে আছে যে দক্ষিণ কোরিয়ারে কীভাবে সে দখল করবে, তাইওয়ানরা দখল করার জন্য চীন ধান্দা মেরে আছে। সো পারমাণবিক বোমা ইউজের এখানে কোনো রাস্তা নাই। তো এখানে যুদ্ধ আগানোটা খুব টাফ, কিন্তু এখানে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে চুক্তিটা তারা এজন্যই করে নাই, অবরোধটা এখন কড়াকড়ি হবে, যুদ্ধ আর হবে না আমার ধারণা। ভুল হতে পারে, কারণ ট্রাম্প এরকম একজন মানুষ, তার সিদ্ধান্তের স্ট্যাবিলিটি পৃথিবীর কেউ অনুমান করতে পারে না। বাট যতটুকু বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা পড়ে আমার ধারণা, সেটা যুদ্ধটা আর কেউ কন্টিনিউ করবে না, কিন্তু নৌ অবরোধ খুবই ভয়ঙ্কর আকার ধারণ করবে। এবং নৌ অবরোধ যে ভয়ঙ্কর আকার ধারণ করবে তার কিছু লক্ষণ আপনার লাস্ট 1-2 দিন যাবত আমরা দেখতেছি। কি করতেছে জানেন তো, ইরানের বিভিন্ন নৌকা আপনার জাহাজ আটকে দিচ্ছে আপনার আমেরিকা, আবার আমেরিকার বিভিন্ন জাহাজ আটকে দিচ্ছে আপনার ইরান। হরমুজ প্রণালীতে তারা খুব কড়াকড়ি আরোপ করছে। এতে কি হবে আপনি জানেন মনে হয়, এর আগেও কিছু নৌ অবরোধের ঘটনা পৃথিবীর ইতিহাস বদলে দিছিল। প্রথমটা হচ্ছে আপনার ব্রিটিশরা করছিল আপনার 2য় বিশ্বযুদ্ধকালীন সময়, তখন এই ব্রিটিশদের নৌ অবরোধের কারণে তার প্রতিপক্ষ দেশ দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। এরপরে আপনার আরও অনেক হিস্ট্রি আছে এই নৌ অবরোধের। নৌ অবরোধটা কী হয়, যেমন ইরান তো এমনি একটা রাষ্ট্রীয় দুর্বল অর্থনীতির দেশ লম্বা নিষেধাজ্ঞার কারণে। এখন আমেরিকা যেমন ইরান যেমন আমেরিকার অর্থনীতিকে গলাচাপ দিয়ে ধরছে, এখন আমেরিকা চিন্তা করছে যুদ্ধ টুদ্ধ না করে ইরানের অর্থনীতিকে গলাচাপ দিয়ে ধরবে। যদি নৌ অবরোধ পুরোপুরিভাবে আমেরিকা কার্যকর করতে পারে, তাহলে কিন্তু ইরানে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, খাদ্য যাবে না। আপনার মনে আছে কিনা ফিলিস্তিনিতে যে দুর্ভিক্ষটা আমরা দেখলাম লাস্ট গাজায়, ওটা তোর অবরোধের জন্যই হয়েছিল, নৌ অবরোধের জন্য, মানে তারা সমুদ্রপথ আটকাই দিয়েছিল। এই অবরোধের মাধ্যমে ইরানে একটা দুর্ভিক্ষ তৈরি করে ইরানকে রেজিম চেঞ্জের ফাইনাল একটা চেষ্টা ট্রাম্প করতেছে, যার ধরনের চুক্তি হয় নাই। তবে আমার যেটা ধারণা, চুক্তি হোক আর না হোক, যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে অবরোধটা কড়াকড়ি আরোপ হবে 2 পক্ষের থেকে, এটাই আমি অনুমান করি।